পশ্চিমবঙ্গে যে উপনির্বাচন হয়ে গেল এবং সেই উপনির্বাচনের যে রেজাল্ট সেটা নিশ্চিতভাবে আপনাদের কাউকেই অবাক করেনি। অন্তত সিম্পল অ্যাজ এবিসির যারা দর্শক বন্ধু তাদেরকে আমি দীর্ঘদিন এবং অনেক পর্বেই বলেছিলাম যে অত্যন্ত ইজি টু গেজ এমন একটা নির্বাচন হচ্ছে যেখানে প্রায় নির্বাচনের আগেই আমরা বলে দিয়েছিলাম 6-6 হতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং তার অন্যথা হলো না, একেবারেই 6-6ই হলো। আসলে মাঝে মাঝে মনে হয় যে এত টাকা পয়সা খরচা করে, মানুষের সময় নষ্ট করে, কষ্টার্জিত টাকা নষ্ট করে পশ্চিমবঙ্গে নির্বাচনের সত্যি কি কোনো প্রয়োজন রয়েছে? তার কারণ পশ্চিমবঙ্গকে তৃণমূলের লিজে দিয়ে দিলেই হয়। এই ধরুন 30 বছরের জন্য যদি লিজ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কাছে, যে আগামী 30 বছর কোনো নির্বাচনের প্রয়োজন নেই। তার কারণ পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষ, শাসক পক্ষ, সাধারণ মানুষ, বিরোধী পক্ষের মানুষ সকলে মিলেই কার্যত আমরা এগ্রি করছি যে আগামী 30 বছর পঞ্চায়েত নির্বাচনই বলুন, উপনির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, এখানে পালা বদলের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, দু একটা সিট এদিক ওদিক হবে, হয়তো বিজেপি কয়েকটা সিটে বেশি কোথাও পাবে, কখনো কয়েকটা সিট কম কোথাও পাবে নির্বাচনে। যা পাবে তার মধ্যে থেকে আবার তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে নিয়ে চলে যাবে। ভাঙিয়ে নিয়ে চলে যাওয়ার পরও দলীয় পতাকা তাদের হাতে তুলে দেওয়ার পরেও বিধানসভায় স্বীকার করা হবে না যে তারা দল পরিবর্তন করেছেন। এই রকম তো আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাই আমার মনে হয় আপনারা যদি রাজি থাকেন এরকম একটা প্রস্তাব আমরা দিতেই পারি যে আগামী 30 বছর পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। এই ধরুন 2026-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনেরও কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তার কারণ রেজাল্ট আমরা সকলেই জানি কি হতে চলেছে। এবং শুধুমাত্রই বলতে পারেন যে বিগত 2019 সালে বিজেপি 77টা পেয়েছিল, এবার হয়তো মেরে কেটে 78 বা 80টা হতে পারে, কিংবা ধরুন 50 বা 40ও হতে পারে। তো এই শুধু সংখ্যার পরিবর্তন, এতে সরকার পক্ষের কিচ্ছু যায় আসবে না, দুর্নীতির কিচ্ছু যায় আসবে না। পশ্চিমবঙ্গে এর থেকেও বড় বড় দুর্নীতি ঘটবে আগামী দিনে। কারণ আপনারা দেখেছেন আরজি করের মতো এত বড় একটা ইস্যু, যখন অনেকেই মনে করছিলেন যে এবার বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কিছুতেই টিকতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মানুষ ক্ষেপে গিয়েছেন এই সরকারের বিরুদ্ধে। এমন একটা পরিস্থিতির পরেও পশ্চিমবঙ্গে 6-6 উপনির্বাচনে যে শাসক দল করতে পারে, সেখানে আমার প্রস্তাবটা কি খুবই কাব্যিক হয়ে গেল? আমার তো মনে হয় না কাব্যিক হলো, এর মধ্যে যুক্তি আছে বলেই আমার মনে হয়। আপনারা কি বলছেন লিখে জানান। যে আগামী 30 বছর পশ্চিমবঙ্গে নির্বাচন হবার আশা করি কোনো প্রয়োজন নেই। নির্বাচন ঘোষণা হোক এবং মানুষের এই করের টাকা নষ্ট না করে নির্বাচনের ফলও একসঙ্গে ঘোষণা করে দেওয়া হোক যে শাসক দল জয়লাভ করেছে। তাতে করে আমাদের এই কষ্টার্জিত বেশ কিছু টাকাটা সেটা সরকারের হাতে থেকে যেতে পারে। যাই হোক, কিছুটা মজার সুরেই বললাম আপনাদের সামনে। তবে এবার আপনাদের সামনে যেটা আলোচনা করতে চাইবো, এই যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, সেই উপনির্বাচন থেকে আমরা কি কি পেলাম সেই তথ্য আপনাদের জানাটা প্রয়োজন, সেটি আপনাদের সামনে অবশ্যই জানাবো। এই মাদারিকা খেল আমরা কেমন ভাবে উপভোগ করলাম, মাদারিহাটে যেখানে এখনো পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি কখনো ইতিহাসে তৃণমূল কংগ্রেস, যে মাদারিহাট থেকে দাঁত ফোটাতে পারেনি, সেই মাদারিহাটে মাদারিকা খেল দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজকে এই তথ্য আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে, আপনারা শুনে দেখুন তো একবার। একটু পুরনো বক্তব্য, নির্বাচন হওয়ার আগের বক্তব্য শুনুন। এবার আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষের জীবন শেষ হয়। যদি আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুক। আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে, খেলার মাঠ করবে, স্ট্যাচু করবে। আমি কাউকে কিছু করতে দিইনি। আগামী দিনেও আমি এই পলিসি মানি না। মানুষ মনে রাখে শুধু তার কাজ, তার ছবি নয়। তার ছবি মানুষের হৃদয়ে থাকে, এটা মনে রাখবেন। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সকলেরই তো মৃত্যু হয়, আমারও হয়তো আগামী 10 বছরে মৃত্যু হলেও হতে পারে। যদি মৃত্যু হয় তাহলে বলবো আমার যেন কোথাও ওই স্ট্যাচু ট্যাচু এই সমস্ত তৈরি করা না হয়। তার কারণ তিনি নিজেও তার বাবা এবং মায়ের কোনো স্ট্যাচু বা তাদের নামে কোনো ট্রাস্ট তৈরি করেননি। তো আমার মনে হয় যে রাজনৈতিকবিদ
মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই ধরনের দাঁত ফোটাতে পারে পশ্চিমবঙ্গের বুকে, শুধু দাঁত ফোটানোই নয়, যে সিপিএম এর থেকেও বেশি দুর্নীতি করে, বেশি সামাজিক অবক্ষয় করে যদি একের পর এক ভোটের বৈতরণী পার করতে পারেন, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটা মূর্তি, অন্তত খুব বড় না হলেও মাঝারি মাপের একটা মূর্তি যদি বসানো যায়, সেটা খুব একটা খারাপ কি হবে? আপনারা কি মনে করেন? আমার মনে হয় এমনিতেই তো কলকাতা গ্রাম, প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি ঘরের আশপাশের দেওয়াল সব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবিতে ছেপে গেছে। তো একটা বড়সড় মূর্তি যদি নাই করা যায়, একটা মাঝারি মাপের যদি একটা মূর্তি করা যায়, ধরুন ওই 60-70 ফুটের যদি একটা মূর্তি টুর্তি করা যায়, তাহলে প্রস্তাবটা কেমন? যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পছন্দ নয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে জিতিয়ে আসছেন, তারা তো চাইতেই পারেন। একটা লিখে জানাবেন আপনাদের মন্তব্য এ ব্যাপারে। যাই হোক, এবার কিছু তথ্য দেব নির্বাচনী সংক্রান্ত। দেখুন, বাংলায় 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল যে একাধিপত্য দেখাতে চলেছে, তার ইঙ্গিত আগে থেকেই ছিল, আমরাও বলেছিলাম। তবে কৌতূহল ছিল একটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে, সেটা হচ্ছে বিজেপির হাতে থাকা মাদারিহাট, সেটা কি পদ্মশিবির ধরে রাখতে পারবে? ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল কংগ্রেস যে শুধু ছক্কায় হাঁকিয়েছেন এমনটা নয়, কার্যত ইতিহাস গড়েছেন আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি প্রধান বিরোধী দল, তারা দ্বিতীয় স্থান অর্জন করলেও কংগ্রেস এবং সিপিএম তারা আলাদা আলাদাভাবে লড়াই করেছিল। কিন্তু তারা যে একেবারেই পোস্টারে পরিণত হয়েছে, সেটা আরও একবার উপনির্বাচনের ফল প্রকাশের পরেই কিন্তু প্রকাশ্যে চলে এলো। তার কারণ, শুধুমাত্রই হারোয়া বাদ দিয়ে সেখানে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তারা দ্বিতীয় স্থানে রয়েছেন। তার কারণ মুসলিম অধিষ্ঠিত বিধানসভা, সেখানে বিজেপির দ্বিতীয় হওয়ার কোনো আশা নেই। তাই হারোয়াতে শুধুমাত্র বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাদের জামানত টিকে রয়েছে। এছাড়া আর প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি 5টি বিধানসভায় কংগ্রেস এবং সিপিএম এর প্রত্যেকটি জায়গায় তাদের জামানত আরো একবার বাজেয়াপ্ত হয়েছে। এটা থেকে এটা অন্তত পরিষ্কার হয়ে গেছে যে আমাদের এই রাজ্যে অত্যাচারিত কংগ্রেস এবং সিপিএম, তারা যে ধরনের অত্যাচার চালিয়ে একসময় শাসন ক্ষমতায় ছিল, তারা যে পোস্টারে পরিণত হয়েছে, তাদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক যেমন তৃণমূল কংগ্রেস এখন দাপট দেখাচ্ছে, এককালে এর থেকেও দাপট দেখিয়েছিল একসময় কংগ্রেস আর সিপিএম, আর আজকে তারা পোস্টারে পরিণত হয়েছে। ঠিক তৃণমূলের জন্য এই অপেক্ষাটা আমাদের করতে হবে। তবে সেই অপেক্ষাটা নিশ্চিতভাবে আরো 15-20 বছরের কম তো মোটেই নয়। এবার আসি যে মাদারিহাটে কি হলো, তার কারণ 1977 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই মাদারিহাট ছিল বাম শরিক আরএসপি, তারা ক্ষমতা দখল করত কিন্তু বারবার 1977 থেকে 2016 টানা। এরপর 2016 থেকে 2021 পর্যন্ত এই আসনে টানা বিজেপি জয়লাভ করত। মনোজ টিগ্গা সেখান থেকে জয়লাভ করতেন, কিন্তু মনোজ টিগ্গা যেহেতু লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তাই ওই অঞ্চলটি ফাঁকা হয়েছিল। তাই এবারে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে ক্ষমতা দখল করার আগে বা পরে প্রথমবারের জন্য মাদারিহাট বিধানসভাটা তারা জিতে নেয়। সেই জন্যই আজকের পর্বের নাম দিয়েছি মাদারিকা খেল। যাই হোক, এবার আপনাদের যেটা আমি দেখাবো, বিজেপির কথা কিছু আপনাদের বলা যাক। এবার উপনির্বাচন ঘোষণার পর থেকেই, প্রচার পর্ব থেকেই বিজেপি যে খুব একটা সক্রিয় হয়েছে এমনটা মোটেই নয়। ওই শুভেন্দু অধিকারী দু একটা সভা করেছেন, দু একটা র্যালি করেছেন। এছাড়া কোনো নেতাকে, বিশেষ করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যার এক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা নেওয়া উচিত ছিল, তিনি অনেকটাই অ্যালুপ থেকেছেন। এবং যেভাবে বিজেপির ঝাঁপিয়ে পড়া উচিত ছিল এই উপনির্বাচনে, তেমনটা আমরা লক্ষ্য করিনি। এবং সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল যে শাসক দলকে খালি মাঠ ছেড়ে দিয়েছিল বিজেপি, এবং জানতো যে এখানকার পুলিশ প্রশাসন কিংবা তৃণমূল নেতৃত্ব যে পদ্ধতিতে ভোট করায়, সে পদ্ধতিতে অন্তত উপনির্বাচনে এঁটে ওঠা সম্ভব নয়। এটা সম্ভবত বিরোধী দলগুলি বুঝে গিয়েছিল। তাই সম্ভবত তাদের শক্তি সর্বস্ব তারা লাগিয়ে দেননি। এই কারণেই যে সেইখান থেকে জয় ছিনিয়ে আনা অত্যন্ত কঠিন। তার অন্যতম কারণ হচ্ছে যে উপনির্বাচনগুলিতে, ইতিহাস বলে যে কোনো রাজ্যের উপনির্বাচনগুলিতে শাসক দলেরই কিন্তু একটা একাধিপত্য থাকে। তার কারণ, যারা বিরোধী দলকে ভোট দেয়, তারা উপনির্বাচনগুলিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন না, মানে বেশিরভাগ মানুষই ইচ্ছা প্রকাশ করেন না। কিন্তু শাসক পক্ষের যারা থাকেন, তাদের সমর্থকরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভোট কেন্দ্রে পৌঁছে যান। সেই জন্যই ইতিহাস বলে যে উপনির্বাচনে শাসক দলের একটা অ্যাডভান্টেজ থাকে। আর এদিকে বিজেপি যেটুকু তারা আরো একটু ভালো হয়তো করতে পারতো, সেই ইচ্ছা তাদের ছিল না। তার কারণ জানতো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়লাভ যেভাবে করে, সেখানে এই উপনির্বাচনে এফর্ট দিয়ে হয়তো সম্ভবত তাদের খুব একটা বেশি লাভ ছিল না। তাদের পাখির চোখ 2026 সালের বিধানসভা নির্বাচন, কিন্তু সেখানেও তারা খুব একটা ভালো করতে পারবেন। কতদিন আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছেন,
কেন্দ্রীয় সরকার তাদের কতটা সমর্থন করছে এর অনেক কিছুর উপর নির্ভর করবে যে 2026 সালে বিজেপি কতটা ভালো ফল করবে। আমি মোটেই বলছি না যে বিজেপি ক্ষমতায় আসবে বা পরিবর্তন হবে, এমন সম্ভাবনা আমার বিচারে অন্তত নেই। কিন্তু আগের বারের তুলনায় ভালো ফল করবে না খারাপ ফল করবে সেগুলো ডিপেন্ড করছে যে পয়েন্টগুলো আপনাদের বললাম। যাই হোক, এবার আরো দুটি পয়েন্ট আপনাদের সামনে আমি বলবো যে গ্রাম এবং শহর এই দুটিতেই তৃণমূল কংগ্রেস কেমন পারফরমেন্স করলো তার একটা কিন্তু আঁচ এখানে পাওয়া গেল। কেন? এই যে 6টি আসনে উপনির্বাচন ছিল তার মধ্যে নৈহাটি এবং মেদিনীপুর ছিল শহরাঞ্চল, ঠিক তেমনি আবার অন্যদিকে 4টি কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালডাংরা এবং হারোয়া পুরোটাই ছিল গ্রাম। কাজে এটা একটা পরীক্ষা ছিল যে শাসক দলের বিভিন্ন দুর্নীতির পর গ্রামে এবং শহরাঞ্চলে তাদের প্রভাবটা কেমন পড়েছে। বিশেষ করে লোকসভায় আমরা দেখেছিলাম শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ফলাফল বেশ খারাপ হয়েছে, কিন্তু এই নির্বাচনে, এই উপনির্বাচনে এটা স্পষ্ট হয়ে গেল যে দুটি শহরাঞ্চল মেদিনীপুর এবং নৈহাটি এবং 4টি গ্রামাঞ্চল, এই 6টিতে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে দুর্দান্ত ফল করেছে। অর্থাৎ গ্রাম শহর দুটোতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাকসেপ্টেন্স অন্তত পশ্চিমবঙ্গের মানুষ তাদের পক্ষে রায় জানিয়েছেন। এরপর আসি আরজি কর কাণ্ড। তার কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বড় আন্দোলন তো আর কোথাও হয়নি, বিশেষ করে কোনো রাজনৈতিক দল নয়, প্রত্যেকটি মানুষ একেবারেই তারা রাস্তায় যেমন নেমেছিলেন, রাত জাগো দিন জাগো করে শাসকের অস্বস্তি যেমন বাড়িয়ে তুলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বালামুখী ভাষণ পর্যন্ত দিতে হয়েছিল যে আর চুপ করে বসে থাকবো না। রামকৃষ্ণদেব বলেছিলেন ফোঁস করতে, এই ধরনের বিভিন্ন মন্তব্য তিনি করে কার্যত বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি জমি হারাচ্ছেন, সাধারণ মানুষের মনের মধ্যে থেকে তার জায়গাটা একটু করে কমছে, সেটা তিনি বুঝতে পেরে তার ভয়টা শুরু হয়েছিল এবং সেই ধরনের তিনি মন্তব্য করেছিলেন। এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কিংবা তৃণমূল কংগ্রেস বলুন, যা কটাক্ষ করা হয়েছিল তা নিয়ে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই রাজ্য সরকারকে একটা বড় অংশের শিক্ষিত মানুষ আর চাইছে না। কিন্তু এদৎ সত্ত্বেও এত বড় আন্দোলন ইতিহাসের বুকে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়ার পরেও কোনো ছাপ যে পড়লো না, এটা সত্যিই যে বিস্ময়কর তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ বিজেপি প্রচার করুক না করুক, বাম কংগ্রেস প্রচার করুক বা না করুক, যে সমস্ত মহিলা ভোটাররা আরজি করের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন, ফেসবুকে পোস্ট করেছিলেন, বিভিন্ন কর্মসূচিতে একেবারে পার্টিসিপেট করেছিলেন রাজনৈতিক পতাকা ছাড়াও, তারা পর্যন্ত আরজি করের একদিকে প্রোটেস্ট করেছেন আর অন্যদিকে নির্বাচনের সময় ভোটের লাইনে দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে আরজি কর সম্পর্কে যথেষ্টই সন্দেহ রয়েছে। কাজে পশ্চিমবঙ্গের রাজনৈতিকবিদরাই যে শুধুমাত্র দ্বিচারিতা করে এমনটা নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা ভোটাররাও দ্বিচারিতা করে। কিভাবে? তার কারণ একদিকে আরজি কর আন্দোলনে উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটালাম, ফেসবুকের প্রোফাইল পিকচার আমরা সকলেই চেঞ্জ করে দিলাম, এখনো আমারও নিজের পার্সোনাল ফেসবুকের প্রোফাইল পিকচার এখনো পর্যন্ত কালো করে রেখে দেওয়া হয়েছে। অথচ আমরা একদিকে প্রোটেস্ট করলাম, একদিকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সরাসরি দোষের জন্য এবং পুলিশ প্রশাসন সরাসরি যুক্ত আছে বলে আরজিকর কাণ্ড ঘটেছে, তারা এভিডেন্স ট্যাম্পারিং করার চেষ্টা করেছে বলে এত শত আমরাই অভিযোগ তুললাম, আবার ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের একটা বড় অংশ এই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিল। কাজে পশ্চিমবঙ্গের মানুষের দ্বিচারিতাটাও অন্তত স্পষ্ট হয়ে গেল। এবং এটা ভালো ব্যাপার যে পশ্চিমবঙ্গের মানুষ উন্নতি ছেড়ে যে দুর্নীতিকে সমর্থন জানাচ্ছে প্রত্যেকবার, এর ফল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষই পাবে। তার কারণ পশ্চিমবঙ্গে উন্নতি না হয়ে দুর্নীতি আরো বেশি হবে। এমনিতেই আপনারা দেখবেন যে গতবার লোকসভায় যা দুর্নীতি হয়েছিল এবার লোকসভায় তার 3-4 গুণ বেশি দুর্নীতি হয়েছে। গতবার বিধানসভার পর থেকে এই টেনিওরে যা দুর্নীতি হয়েছে এর পরের টেনিওরে দেখবেন তার 4-5 গুণ দুর্নীতি বৃদ্ধি পাবে। এমনকি আমি দেখছিলাম শিল্পের ব্যাপারে অন্যান্য রাজ্যের যা স্ট্যাটিস্টিক্স এসেছে, তারা কেউ 200%, 300% এরকম বিগত দিনে তাদের শিল্পকে বাড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের এই রাজ্যের পরিসংখ্যানটা যখন আমার চোখে পড়লো, দেখলাম সেটা নেগেটিভ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা শিল্পর দিকে নিচে নেমেছি, অন্যান্য রাজ্য তারা দ্বিগুণ 3 গুণ গতি বৃদ্ধি করেছে, আমরা দেখলাম নিচে নেমেছি, আমাদের আগে যা ছিল তার থেকে কমছে। আর এত কিছু দেখার পরেও পশ্চিমবঙ্গের মানুষের যে এই অটুট বিশ্বাস শাসক দলের প্রতি, এটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি উৎসাহিত করবে আরো বেশি দুর্নীতি করতে। তার কারণ দুর্নীতি করে যদি মানুষের সমর্থন পাওয়া যায় সেক্ষেত্রে দুর্নীতি থেকে সরে আসার কোনো মানে হয় বলে তো আমার মনে হয় না। আমার মনে হয় যত বেশি দুর্নীতি করা যাবে, বরঞ্চ আরো কোথায় কি দুর্নীতির সুযোগ যেমন রয়ে গিয়েছে, এই ধরুন ট্যাবের টাকা চুরি, এটা তো গতবার হয়নি, এবারে নতুন দুর্নীতি আমরা দেখলাম। এছাড়াও আবাস যোজনার টাকা চুরি, সেটা গতবারে দেখিনি, এবার আমরা নতুন দেখলাম। এই ধরনের বিভিন্ন যে নতুন নতুন চুরির তথ্য আমাদের কাছে আসছে, যেগুলো আগে ঘটতো না সেগুলো এখন ঘটছে, এইগুলো আরো বাড়বে পশ্চিমবঙ্গে এবং সেটাই উচিত। তার কারণ
দুর্নীতি করে যে শাসক দল ক্ষমতায় থাকতে পারে সেই শাসক দল দুর্নীতি থেকে সরে আসবে এমন কারণ কেন বলুন? কেন তারা দুর্নীতি থেকে সরে আসবে? যদি আমি খারাপ কাজ করলে আমি ভালো রিটার্ন পাই, তাহলে আমি ভালো কাজ করতে যাব কেন বলুন তো? আমার মনে হয় একেবারে শাসক দল যা করছে সঠিক কাজ করছে। যা যা দুর্নীতি তাদের প্রশাসনের আমলে হয়েছে সেগুলো একেবারে সঠিক বলে মনে হয়। তার কারণ মানুষ রায় যখন দিচ্ছে, দুর্নীতির পক্ষেই যখন মানুষের বারবার রায় আসছে, তাহলে আমার মনে হয় শাসক দলকে একতরফা ভাবে দোষারোপ করে লাভ নেই। আমরা এই দুর্নীতিতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের উন্নতি দেখলে ভয় লাগে, আমাদের দুর্নীতি দেখলে সুখী লাগে, আমাদের শান্তি লাগে। তাই দুর্নীতির পক্ষে মানুষ ভোট দিয়েছে, তাতে এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আপনাদের মধ্যে জানি অনেকে প্রগতিশীল মানুষ রয়েছেন যারা চান যে একটা দুর্নীতি মুক্ত সমাজ, কিন্তু কি করবেন, সমাজের বেশিরভাগ মানুষই যদি এরকম হয় তাহলে আমার আপনার তো করার কিছু থাকে না, কারণ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে যদি বেশিরভাগ মানুষ যদি চান দুর্নীতি হবে রাজ্যে, তাহলে দুর্নীতি হবে। আমি আপনি আক্ষেপ না করে বরঞ্চ আমার আপনার যে আগামী প্রজন্ম রয়েছে তারা কি করে ভালো পড়াশোনা করতে পারে, তারা অন্য রাজ্যে গিয়ে কিভাবে চাকরি পেতে পারে বা সেখানে যেন সেটেল হয়ে যায়, সেই দিকটাই বোধহয় আমাদের এবার ভেবে দেখার দরকার রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে তো আর উন্নতি হবে না, পশ্চিমবঙ্গে দুর্নীতি হবে, মানুষ তাতেই রায় দিচ্ছে। তাই আমাদের অন্যভাবে কিন্তু এবার ভাবতে শিখতে হবে যে এই রাজ্য ছাড়াও আমাদের দেশটা তো শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের দেশটা গোটা দেশ, সমস্ত রাজ্যই আমাদের। তা যেখানে আমাদের বেশি সুযোগ সুবিধা হবে, যেখানে আমাদের সন্তানরা বেশি ভালোভাবে তাদের ফিউচার নিশ্চিত হবে, আমরা সেদিকে ভাবতেই পারি। তাই দুঃখ পাবেন না, যে যার মতো করে নিজের স্ট্র্যাটেজি সাজান। রাজনীতিবিদরা যেভাবে নিজেদের স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, আমাকে আপনাকেও কিন্তু আমাদেরও এইভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে। এটুকুই বললাম, তার কারণ যতক্ষণ না আমরা আপডেট করতে পারছি ততক্ষণ কোনো পরিবর্তন হবে না। যাই হোক, আপনাদের বক্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।